हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, राज्येर बकेया डिए निये अर्थ दफ्तरेर द्विचारितार बिरुद्धे सुप्रीम कोर्टे आबारो मामला करेছে ইউনিটি ফোরাম এবং এখানে যে মূল বিষয় সেটা হচ্ছে গ্র্যান্ট ইন এডদের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে এই মামলা ভিত্তিতে। তো আপনারা সকলে জানেন যে রাজ্য সরকার যে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল 996, 997 এবং 998 নম্বর যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তির ভিত্তিতে রাজ্য সরকারের সমস্ত কর্মচারীদের যে বকেয়া হারে ডিএ, সেই ডিএ মেটানোর কথা কিন্তু বলা হয়েছে। কিন্তু এই বিজ্ঞপ্তির মধ্যেও কিছু দ্বিচারিতা দেখা গেছে, যেখানে গ্র্যান্ট ইন এডদের জন্য সম্পূর্ণভাবে একটা দ্বিচারিতার প্রশ্ন আসছে অর্থ দপ্তরের তরফ থেকে তথা রাজ্য সরকার তরফ থেকে। তো এই নিয়ে মামলা হয়েছে, আপনারা সকলে হয়তো বিষয়টি সম্বন্ধে জানেন। তো এই মামলার শুনানি কবে হবে, তাছাড়া এপ্রিল মাসে যে বকেয়া ডিএর মধ্যে যে 4% হারে ডিএ দেওয়ার কথা রাজ্য সরকার তরফ থেকে, সেটাও আদৌ দেবে কি না, তো সমস্ত বিষয়গুলো এক এক করে আলোচনা করব। তো সকলে বলবো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু তথ্য আপনার সামনে শেয়ার করা হবে। আর যারা চ্যানেলে নতুন আসেন বা নতুন ভিউয়ার্স আছেন, অবশ্যই বলবো ভিডিওটি লাইক শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য আপনার সামনে যথাসময়ে একদম উপস্থাপন করা হবে। তো চলুন বিষয়টা কী হয়েছে একবার দেখা যাক। তো তার আগে আমরা সুপ্রিম কোর্টের অ্যাপিলেটেড যে সাইট, সেখানে যদি আমরা যাই তাহলে দেখতে পাবেন আপনারা সকলে যে এই যে ডায়েরি নাম্বার রয়েছে 21108/2026, যে মামলাটা সেটা হচ্ছে দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল। এই মামলাটা করা হয়েছে, কত তারিখ করা হয়েছে না, গত যে 8 তারিখ, অর্থাৎ আজকে 9 তারিখ, অর্থাৎ কালকে কিন্তু এই মামলাটা করা হয়েছে। সেকশন 16-র মধ্যে রাখা হয়েছে, যেখানে এখনও পর্যন্ত মামলার যে স্ট্যাটাস বা স্টেজ সেটা কিন্তু পেন্ডিং হিসেবে রয়েছে। এখানে অনেকগুলো কিন্তু যে পিটিশনার রয়েছে তারা রয়েছে দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে, এবং রেসপন্ডেন্ট রয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল। পিটিশনার অ্যাডভোকেট রয়েছেন কুনাল ম্যাম মানান রয়েছে এই যে মামলার সেই পিটিশনার অ্যাডভোকেট হিসেবে। তো এই হচ্ছে যে অ্যাপিলেটেড সাইডে, সেখানে আপনার সামনে তথ্য তুলে ধরলাম। এখন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনার সামনে একদম ডিটেলসভাবে আলোচনা করব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনারা সকলে জানেন যে গত একদিন আগে অর্থাৎ 6 তারিখ, আপনারা জানেন 6 তারিখে কিন্তু একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, যেখানে যে পারফর্মার দুটো ছিল আর কি, অর্থাৎ পারফর্মার 1 একটা ছিল এবং পারফর্মার 2, যেখানে কি ছিল না স্টেটমেন্ট অফ এরিয়ার বিল হিসেবে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 1/1/2016 থেকে 31/12/2019-এর মধ্যে যে সমস্ত এমপ্লয়িজ, তাদের নেম, ডেজিগনেশন, সমস্ত কিছু বিষয়টা এখানে তুলে ধরতে বলা হয়েছে। যেখানে 1/1/2016 থেকে 31/1/2016, 1/2/2016 থেকে 29/2/2016, এভাবে কিন্তু প্রত্যেকটা যে কম্পোনেন্ট সেগুলো কিন্তু দেওয়া রয়েছে, এবং কত বেসিক পে হিসেবে কত আর্নিং বা কী রয়েছে তার তথ্যটা এখানে কিন্তু দেওয়া রয়েছে। দুটো বিষয়ের মধ্যে আপনারা দেখতে পাবেন এগুলো। স্যাম একইভাবে পারফর্মার 2তেও কিন্তু রয়েছে একই বিষয়। তো আপনাদের সমস্ত বিষয়গুলো এক এক করে আমি তুলে ধরার চেষ্টা করছি, তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, সমস্ত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো প্রথম যে বিষয় সেটা হচ্ছে ডিএ এরিয়ার যে গ্র্যান্ট ইন এড বিষয়টা, যেটা আপনাদের সামনে এখনই নোটিফিকেশনটা দেখালাম। তার ভিত্তিতে কী বলা হয়েছে যে বকেয়া ডিএর জন্য গ্র্যান্ট ইন এড কর্মী ও পেনশনকারীদের জন্য তথ্য দিতে হচ্ছে। দেখুন তো কী কী তথ্য দিতে হচ্ছে আপনারা এটা একবার জেনে নিন, কারণ এখান থেকে অনেক কিছু বিষয় আপনাদের জানার আছে এবং অনেকেই কিন্তু বিভ্রান্ত হচ্ছেন। তো দেখুন বিষয়টা কী বলা হয়েছে যে এই যে ডিএ এরিয়ার যে গ্র্যান্ট ইন এড, এখানে বলা হয়েছে যে 6 এপ্রিল 2026 তারিখে পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দপ্তর গ্র্যান্ট ইন এড কর্মী এবং পেনশনারদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ ও মহার্ঘ ভাতা ত্রাণ বা ডিআর মেটানোর লক্ষ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই সরকারি নির্দেশিকা অনুযায়ী 2016 সালের 1 জানুয়ারি থেকে 2019 সালে 31শে ডিসেম্বর পর্যন্ত মোট 48 মাসের বকেয়া পাওনা নির্ভুলভাবে হিসাব করার জন্য একটি নির্দিষ্ট ফরম্যাটে মাসভিত্তিক তথ্য তলব করা হয়েছে। উচ্চশিক্ষা দপ্তর এই পদক্ষেপের পর অন্যান্য গ্র্যান্ট ইন এড প্রতিষ্ঠান যেমন স্কুল এবং পঞ্চায়েত স্তরে যে সমস্ত কর্মীরা রয়েছে তাদের মধ্যেও কিন্তু তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এখানে প্রেক্ষাপট আর অর্থ দপ্তরের নির্দেশিকাটা কী বলা রয়েছে না, ফেব্রুয়ারি 2026-এ যে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্য সরকারি কর্মীদের পাশাপাশি গ্র্যান্ট ইন এড যে সমস্ত কর্মী রয়েছেন তাদের কিন্তু দীর্ঘদিনের যে বকেয়া ডিএ মেটানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার অর্থ দপ্তর থেকে। তো গত 13ই মার্চ 2026-এ
তারিখে অর্থ দপ্তরে জারি করা মেমোরেন্ডাম নাম্বার যেটা ছিল 997, যেটার তথ্য আমি বলছি আপনাদের সামনে, সে অনুযায়ী গ্র্যান্ট ইন এড কর্মী ও পেনশনারদের বকেয়া ডিএর বিস্তারিত তথ্য সংগ্রহের দায়িত্ব সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরগুলিকে দেওয়া হয়েছিল এবং সেই নির্দেশ মেনেই উচ্চশিক্ষা দপ্তর এই তথ্য সংগ্রহের কাজ আনুষ্ঠানিকভাবে কিন্তু শুরু করলো বলে সে তথ্যটার জন্য নোটিফিকেশন জারি করা হয়েছে। তো বলা হচ্ছে এখানে যে বর্তমান কর্মচারীদের জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য কি কি লাগবে। তো যেহেতু এই যে বকেয়া 2016 থেকে 2019 সালের, তাই হিসেবটি সম্পূর্ণভাবে রোপা 2009 অর্থাৎ 2009-এর যে রোপা অনুসারে সেই বেতন কাঠামো অনুযায়ী কিন্তু করতে হবে এবং কর্মরত গ্র্যান্ট ইন এড কর্মীদের প্রতিটি মাসের মোট যে 48 মাস সেই হিসেব কিন্তু নির্দিষ্ট আকারে ছকে দপ্তর থেকে জমা দিতে হবে। যে তথ্যগুলি বাধ্যতামূলক চাওয়া হয়েছে সেগুলো আপনারা একটু দেখে নেন। যে ডিটেলসটা আপনার সামনে নোটিশটা দেখালাম, এই নোটিশটাও আমি শেয়ার করে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে, যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে এবং অফিসিয়াল ফেসবুক পেজ লিঙ্ক, সেখানে কিন্তু তথ্যটা দেওয়া হবে। তো কর্মচারীদের কি বলা হচ্ছে, প্রথমত বলা হচ্ছে যে কর্মচারীদের নাম অর্থাৎ সার্ভিস বুক বা পে স্লিপ অনুযায়ী সঠিক নাম দিতে হবে। তারপর বলা হচ্ছে ব্যান্ড পে, অর্থাৎ এখানে সংশ্লিষ্ট মাসের নির্দিষ্ট যে ব্যান্ড পে সেটা দিতে হবে। তারপর বলা হচ্ছে গ্রুপ পে, অর্থাৎ শিক্ষক ও শিক্ষাকর্মীদের ক্ষেত্রে তাদের প্রযোজ্য গ্রেড পে বা একাডেমিক গ্রেড পে দিতে হবে। নেক্সট তারপর হচ্ছে বেসিক পে, যেখানে ব্যান্ড পে এবং গ্রেড পে আপনারা সকলে জানেন এটা যোগফল করতে অর্থাৎ মূল বেতন যেটা বলা হয়। তাছাড়া প্রাপ্ত মহার্ঘ ভাতা, অর্থাৎ ওই নির্দিষ্ট মাসে কত টাকা ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিএ পাওয়া গেছে তার সঠিক হিসাব কিন্তু এখানে দিতে হবে, এটা কিন্তু বলা হয়েছে। তো পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের ক্ষেত্রে প্রযোজ্য নিয়ম কি রয়েছে এখানে, তো এখানে বলা হচ্ছে যে গ্র্যান্ট ইন এড প্রতিষ্ঠান থেকে অবসরপ্রাপ্ত যারা কর্মী বা ফ্যামিলি পেনশনারদের ক্ষেত্রেও 2016 সালের জানুয়ারি থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত 48 মাসের তথ্য কিন্তু জমা করতে হবে। তাদের জন্য নির্ধারিত কিন্তু ফরম্যাটে নিম্নলিখিত তথ্যগুলি থাকা আবশ্যিক, অর্থাৎ যেটা পরের ইয়েটা আমি আপনাদেরকে দেখালাম, যেখানে ফর্ম 2-তে রয়েছে যে নাম আর পদবি, পেনশনারদের নাম এবং অবসরের আগের যে পদবি সেটা দিতে হবে। সর্বশেষ বেসিক পে, অর্থাৎ অবসরের সময় শেষ প্রাপ্ত বেসিক পে আপনার কত ছিল সেটা। 3 নম্বর বলা হচ্ছে যে বেসিক পেনশন কি না অবসর গ্রহণের পর নির্ধারিত মূল পেনশনের যে পরিমাণ সেটা আপনাদেরকে বলতে হবে। তাছাড়া কমিউটেশনের পর বেসিক পেনশন কত ছিল না বেসিক পেনশনের যে অংশ কমিউট অর্থাৎ যেমন 40% যদি করা হয়েছে তাহলে সেক্ষেত্রে তা বাদ দিয়ে বাকি পেনশনের হিসাব দিতে হবে। এছাড়া প্রাপ্ত মহার্ঘ ভাতা, অর্থাৎ ওই নির্দিষ্ট মাসে প্রাপ্ত ডিয়ারনেস অ্যালাউন্স যে রিলিজ বা মহার্ঘ ত্রাণ সেটারও কিন্তু কথা বলা হয়েছে। তো এই বিজ্ঞপ্তির বাস্তব প্রভাব কি হচ্ছে একটু আপনারা জেনে নেন, তারপর আপনাদের যে ইউনিটি ফোরামের তরফ থেকে যে কেস মামলাটা করা হচ্ছে তারও তথ্যটা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এখানে যেটা বলা হচ্ছে যে বর্তমানে সব দপ্তরের জন্য আনুষ্ঠানিকভাবে তথ্য জমা নেওয়ার কাজ কিন্তু শুরু না হলেও কর্মীদের ব্যক্তিগত উদ্যোগে এখনই নিজেদের পুরনো অ্যাকুইন্টেন্স যে রোল, স্যালারি স্লিপ, ব্যাংক পাসবুক খুঁজে রাখা কিন্তু উচিত, এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বিশেষ করে যে সমস্ত পেনশনার তাদের পেনশনের একটি বড় অংশ কমিউট করেছেন তাদের ক্ষেত্রে হিসাব সামান্য জটিল হতে পারে। তাই আগে থেকে এই 48 মাসের ডেটা শিট প্রস্তুত রাখলে নির্দেশিকা আসামাত্র তা দ্রুত ডিডিও বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা করা সম্ভব হবে, অর্থাৎ আপনাদের কিন্তু এই কাজটা অতি দ্রুততার সাথে কিন্তু করে রাখতে হবে। এর ফলে তথ্য যাচাই বা ভেরিফিকেশন প্রক্রিয়া মসৃণ হবে এবং বকেয়া টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা জিপিএফ অ্যাকাউন্টে ঢোকার কিন্তু ক্ষেত্রে কোনো বিলম্ব হবে না। অর্থাৎ আপনারা যদি এইগুলো না তৈরি করতে পারেন, যে ফর্মগুলো আপনাদের সামনে দেখালাম এই ভিত্তিতে যদি আপনারা না করেন তাহলে কিন্তু অনেক সমস্যা হবে। তো এইটা হচ্ছে যে স্টেটমেন্ট অফ যে এরিয়ার বিল পারফর্মার নাম্বার 1 এখানে বলা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এক্সটার মেমো নাম্বার 503-31। তাছাড়া পরেরটা যেটা রয়েছে আপনাদের ক্ষেত্রে বলে রাখি, নেক্সট দুটো যেটা রয়েছে 503-31 স্টেটমেন্ট অফ এরিয়ার বিলের পারফর্মার নাম্বার 2, এখানেও কিন্তু সমস্ত বিষয়টা দেওয়া রয়েছে 1/1/2016 থেকে 31/12/2019 এবং যে হিসেব সেই হিসেবের বিষয়টাও কিন্তু আপনার সামনে তুলে ধরলাম। আশা করছি আপনারা এটার বিষয়টা বুঝতে পারলেন। এবার আসছি মূল বিষয়, যেটা হচ্ছে ইউনিটি ফোরামের তরফ থেকে যে 96, 97, 98 এই তিনটার যে দ্বিচারিতা ঘটেছে তার ভিত্তিতে কেন এই মামলা হলো সেটা নিয়ে একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ওকে, তো অবশ্যই এটা আপনারা একটু ভিডিওটা দেখুন স্কিপ না করে, কারণ অনেক তথ্যগুলো আপনাদের সামনে দেওয়া হচ্ছে। তো বলা হচ্ছে কি
না গ্র্যান্ট ইন এড কর্মী এবং পেনশনারদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টে একটি বিবিধ আবেদন বা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন দায়ের করেছে ইউনিটি ফোরাম। রাজ্য সরকারের অর্থ দপ্তরে জারি করা বিজ্ঞপ্তিতে থাকা বৈষম্য এবং অবহেলার বিরুদ্ধেই কিন্তু আইনি সুরাহা পেতে দেশের সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হয়েছেন এই সংগঠনের সদস্যরা। এখানে কি বলা হচ্ছে না অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি এবং বৈষম্যের মূল কারণটা কি সেটা আপনারা একটু দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে রাজ্য সরকার মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে এতদিন ধরে যে দ্বিচারিতা করেছেন, অর্থাৎ এতদিন ধরে যে বঞ্চিত রেখেছে, তার পরিপ্রেক্ষিতে এখন আবার কি বৈষম্য করছে একটু দেখে নিন। তো এখানে বলা হচ্ছে রাজ্যের অর্থ দপ্তর বা ফাইন্যান্স ডিপার্টমেন্ট সম্প্রতি বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের বিষয়ে 3টি পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে। এই বিজ্ঞপ্তিগুলির মধ্যেই বৈষম্যের মূল ভিত্তি লুকিয়ে রয়েছে বলে ইউনিটি ফোরামের দাবিও দেখা দিচ্ছে। অর্থাৎ আপনারা সকলে জানেন যে ডিএ নিয়ে কিন্তু একটা যদিও ডিএ দেওয়ার যে কথা সেটা যদিও মেনে নিয়েছে রাজ্য সরকার, কিন্তু তার মধ্যেও যে বিভিন্ন বিভেদ সেই বিভেদগুলো তৈরি হচ্ছে। তো বিজ্ঞপ্তি নাম্বার 996, যেখানে কি বলা হচ্ছে না এটি হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ প্রদান সংক্রান্ত নির্দেশিকা। 997 কি বলা হচ্ছে না এটি রাজ্য সরকারি পেনশনার এবং ফ্যামিলি পেনশনারের বকেয়া ডিএ প্রদান সংক্রান্ত নির্দেশিকা। তাছাড়া 998 যে বিজ্ঞপ্তি নম্বর, সেখানে বলা হচ্ছে যে এই নির্দেশিকাটি বিশেষভাবে রাজ্যের অনুদানপ্রাপ্ত বা গ্র্যান্ট ইন এড কর্মী, পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের জন্য জারি করা হয়। এখানে বলা হচ্ছে যে সংগঠনের অভিযোগ অনুযায়ী বলা হচ্ছে যে 996 এবং 997 নম্বর বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল যে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের বিষয়টি বাস্তবায়িত করা হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে আশ্চর্য বিষয় একটা যে গ্র্যান্ট ইন এড কর্মীদের জন্য জারি করা 998 নম্বর বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের নির্দেশের দ্বারা বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার কথা সম্পূর্ণ অনুপস্থিতি ছিল। কত নম্বর না 998 নম্বর যে বিজ্ঞপ্তি। তো এর পরবর্তীতে কি দেখা যায় না এই পরিবর্তে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয় যে বিষয়টি বর্তমানে বিচারাধীন বা আন্ডার কনসিডারেশন রয়েছে। রাজ্য সরকারি কর্মী এবং গ্র্যান্ট ইন এড কর্মীদের মধ্যে তৈরি হওয়া এই সুস্পষ্ট বৈষম্য আদালতের নজরে আনার জন্যই এই আবেদনটি করা হয়েছে ইউনিটি ফোরামের তরফ থেকে। এখানে আবেদনকারী এবং আইনি পদক্ষেপের বিস্তারিত তথ্য কী রয়েছে একটু আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো এখানে বলা হচ্ছে যে গ্র্যান্ট ইন এড কর্মীদের বঞ্চনা মেটাতে ইউনিটি ফোরামের এই আইনি পদক্ষেপ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি কিন্তু যুক্ত রয়েছেন। আবেদনকারী কি বলা হচ্ছে এখানে না ইউনিটি ফোরামের কনভেনার মাননীয় বিপ্লব ব্যানার্জি মহাশয় এই আবেদনটি কিন্তু করেছেন। তিনি নিজেও গ্র্যান্ট ইন এড বিভাগের সাথে যুক্ত একজন কর্মী, যার ফলে তিনি সমস্যাটি গভীরভাবে উপলব্ধি করেছেন। ওকে, আপনারা বুঝতে পারছেন যে জিনিসটা কোন দিকে তাহলে গোড়াচ্ছি। তারপরে কী বলা হচ্ছে এখানে আইনজীবী কী থাকছেন, এখানে আইনজীবী হিসেবে থাকছেন সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী মাননীয়া করুণানন্দী মহাশয়ের পরামর্শ এবং নির্দেশ অনুযায়ী এই গুরুত্বপূর্ণ আবেদনটি প্রস্তুত এবং দায়ের করা হয়েছে মিসলেনিয়াস বা MA ফাইল হিসেবে। রেকর্ডভুক্তিকরণে কী বলা হচ্ছে না আইনি রেকর্ডভুক্ত করার দায়িত্বে রয়েছেন আইনজীবী বিপুল কুমার। এবং এখানে যে মূল বিষয়টির জন্য করা হয়েছে সেটা কি না অর্থ দপ্তরের 998 নম্বর যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তির মাধ্যমে গ্র্যান্ট ইন এড কর্মীদের যে আলাদা করে রাখা হয়েছে সেই নির্দিষ্ট বিষয়টি সর্বোচ্চ আদালতের সামনে তুলে ধরা এবং সুপ্রিম কোর্টের নির্দেশে যাতে সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হয় তা নিয়ে কিন্তু নিশ্চিত করাই এই যে আইনি পদক্ষেপ, এটার মূল উদ্দেশ্য। এখন আপনাদের প্রশ্ন জাগতেই পারে যে এই যে মামলাগুলো করা হয়েছে এক্ষেত্রে কি তাহলে কোনো আলাদা প্রভাব পড়বে? তো দেখুন এক্ষেত্রে প্রভাব পড়ার কিছু নেই, শুধুমাত্র 998 নম্বর যে বিজ্ঞপ্তির মামলা সে মামলার ভিত্তিতে করা হয়েছে এবং এটার ক্ষেত্রে অবশ্যই সুরাহা পাওয়া যাবে। কারণ যে মূল বিজ্ঞপ্তির ক্ষেত্রে দুটোতে একটা আলাদা বিষয়, অর্থাৎ 996 এবং 997 এই দুটোতে একরকমের আর তার সাথে সাথে 998 একরকম, এটা কিন্তু কোনোভাবে হতে পারে না, যার ভিত্তিতে কিন্তু মামলাটা হয়েছে। আশা করছি এটাতে খুব দ্রুততার সাথে সুপ্রিম কোর্টে শুনানি হবে, কারণ এই যে মামলাগুলো চলছে বা এতদিন ধরে যে ডিএ মামলার ক্ষেত্রে যে সুপ্রিম কোর্টের রায় সেটাকে অনেক দিন ধরে রাজ্য সরকার উপেক্ষা করে গেছেন। এবার দেখা যাক যে মামলার ভিত্তিতে আদৌ সুরাহা পায় কিনা বা কত দ্রুততার সাথে 998 নম্বর যে বিজ্ঞপ্তি তার ক্ষেত্রে যে দ্বিচারিতা সেটা সমভাবে বা সমানভাবে কাজটি সম্পন্ন করতে পারে অর্থ দপ্তর তথা রাজ্য সরকার। তো এই ছিল মূল আপডেট। কেস আপডেট সংক্রান্ত সমস্ত তথ্য পরবর্তী ক্ষেত্রে যদি আসে আপডেট কোনো অবশ্যই আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তার জন্য বলবো সকলকে যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের সমস্ত তথ্য আনার জন্য অনেকটা কিন্তু
একটা দুরূহ ব্যাপার, কারণ সমস্ত কিছু তথ্য জোগাড় করে সেগুলো আপনার সামনে উপস্থাপন করছি। তাই একটা ছোট্ট চ্যানেলকে গ্রো করার জন্য অবশ্যই বলবো আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। যথাসময়ে যে কোনো ডিএ কেস মামলা বা যে কোনো চাকরি সংক্রান্ত নোটিশ, নিউজ, নোটিফিকেশন বা কেস আপডেট সংক্রান্ত তথ্য আপনারা এই চ্যানেলের মধ্য দিয়ে পেয়ে যাবেন। তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই যে পিডিএফ, এই তথ্যগুলো আপনার সামনে যথাসময়ে যদি আপনারা পেতে চান তো ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজ লিঙ্ক রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাবেন। ওখানে সমস্ত তথ্যগুলো কিন্তু শেয়ার করা হয়ে থাকে। তো এতই দূরেই ছিল আজকের ভিডিওটা। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, ধন্যবাদ।